দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাসিরদোলা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে অনলাইনে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন জনাব রেজাউল করিম রনি, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আশা করছি জনাব রনি খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হবেন। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই নির্বাচনী প্রচারণার ফাঁকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনি এখন বগুড়ায় আছেন। আপনার কাছে খুব স্পেসিফিক্যালি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আপনি গত মঙ্গলবার, যদি আমি ঠিক বলে থাকি, একটি সংবাদ সম্মেলন করেছিলেন যেখানে আপনি অভিযোগ করেছেন যে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের কর্মী সমর্থকরা কেটলির নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন এবং আপনি বলেছেন যে অনেককে ভয় ভীতিও দেখিয়েছেন তারা, যেন কেটলিতে যেন ভোট না দেয় সে বিষয়ে। এরপরে এক সপ্তাহ সময় গেল। এই এক সপ্তাহে আপনার অভিজ্ঞতা কেমন যদি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এত দূর থেকে কানেক্টেড হতে পারছি এবং এরকম সময় আমার নিজেরও খুব ভালো লাগছে, কথাগুলো বলতে পারবো সেই কারণে। তবে দূর থেকে বলবার আগে একটু নিজে একটা বিনয় প্রকাশ করে নিই। কোনো রাজনৈতিক পরিবেশ যত ভালো থাকে, নির্বাচনের পরিবেশ যত ভালো থাকে, সেদিক বিবেচনা করেও আমাকে কথাগুলো বলতে হচ্ছে। সেজন্যই খুব সরাসরি আক্রমণাত্মক কথাবার্তা যেরকম শুরু হয়েছে, এগুলোকে আমি অ্যাভয়েড করতে চাই। আমি যেটা বলেছিলাম সেটা ঘটনা ছিল। এটা যে নারী কর্মীদের উপরে এরকম ভয়ভীতি দেখানো হয়েছিল, তারা লোকাল ফাঁড়িতে পুলিশ সাবস্টেশনের মতো সেখানে জিডি করতে গেছিলেন, যাই হোক সেটা করা যায়নি। পরবর্তীকালেও এরকম ধারণা আছে, এরকম ঘটনা ঘটেছে। তবে তুলনামূলকভাবে এখানে কোনো বড় সংঘাত হয়েছে এইরকম আমি বলিনি। এই পরিবেশ এখন পর্যন্ত এরকম করে চলছে। গতকাল, পরশু, আজকেও আমি গণসংযোগ করেছি। অন্যান্য প্রার্থী যারা আছেন তারাও গণসংযোগ করছেন। প্রত্যেকে নিজের নিজের কথাবার্তা বলছেন এবং পরিবেশটা এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে। কিন্তু যেটা হচ্ছে সেটা বলি, এই রাজনীতিতে বর্তমান বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। আগে যেমন ধরেন প্রতিদ্বন্দ্বী শক্তি বোঝা যেত, কিন্তু এখন বলছে যে একটা দল বোধহয় সিঙ্গুলার। আলোচনা এরকম করে হয়েছে, ক্ষমতাসীনদেরও আচরণ এরকম হয়েছে, বর্তমানে যারা দায়িত্বে আছেন তাতে মনে হচ্ছে যে এই একটা পার্টি, বিশ্বের এই পার্টি এই যাবেই ক্ষমতায়, তাদের প্রভাব প্রশাসনের উপরে পড়ছে। তারা প্রশাসনের উপরে প্রভাব বিস্তার করছেন এবং প্রশাসনকে নিজেদের সেরকম করে কাজে লাগাতে পারছেন। খুবই অবাক হবেন, আমি নিজে তো দীর্ঘদিন আওয়ামী লীগ করেছি। আওয়ামী লীগে আমার বহু পরিচিত লোক আছে এবং বগুড়াতেও আছে। সারা দেশেই যেরকম হয়েছে, ক্ষমতার পরিবর্তনের পরপরই হয় কি এক পার্টি আরেক পার্টির পরে শোধ দেওয়ারও চেষ্টা করে। রাজনীতি তো আছে, সেটা তো সরকারের দেখার দায়িত্ব তারা করবে। কিন্তু মামলা দেওয়া হয়েছে একদম বেধড়ক আকারে, যে সমস্ত মামলার কোনো ভিত্তি নেই। আমাদের মনে আছে নিশ্চয়ই যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলেছে যে কোনো রকম মামলা যেন গ্রহণ করা না হয় এবং তার ভিত্তিতে যেন গ্রেপ্তার করা না হয়। কিন্তু গ্রেপ্তার বাণিজ্য চলেছে, এখনো চলে। এখন পর্যন্ত কোন একটা দলের নেতা যদি চান, তাহলে আওয়ামী লীগের একজন নেতাকে মোটামুটি মুক্তভাবে ঘুরে বেড়াবার মতো একটা সাপোর্ট থানা থেকে আদায় করতে পারেন বা জেলা থেকে আদায় করতে পারেন, এবং সেইটা ব্যবহার করে তিনি তার রাজনৈতিক শক্তি ব্যবহার করবার চেষ্টা করছেন। ওই দিক দিয়ে দেখা যাচ্ছে যে কেউ কেউ খুবই হয়তো ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছেন, কিন্তু যারা যারা সেই সময় ওই রাজনৈতিক শক্তির সাথে ছিলেন তাদেরকে দলে ভেড়াবার জন্য সেরকম অনেক কিছু করছে। ওটা একটু উদাহরণ আমি এখানে দেখাতে পারবো, বাড়াবো না। এই প্রবণতা তো আমরা আগেও দেখেছি। যখন এরশাদের পতন হয়েছিল তখন বিএনপি আওয়ামী লীগ বিলে তাদেরকে দলে টানবার চেষ্টা করেছিল। এইরকম হয়। এটা হওয়ার ক্ষতিকর দিক হচ্ছে যে স্বৈরাচার আশ্রয় পায়, আর গণতান্ত্রিক শক্তিগুলো যারা স্ট্রাগল করে বড় হওয়ার চেষ্টা করে তাদের জন্য বড় হওয়া কষ্টকর হয়। আমি দীর্ঘদিন আওয়ামী লীগ করেছি, কিন্তু এইবার যে ভোট হচ্ছে সেই ভোটটা আমাদের এখানে আমি মনে করি যে একটা ত্রিমুখী লড়াইয়ের মতো হচ্ছে, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে কে ব্যালেন্সটাকে ওভারপাওয়ার করতে পারবে, সেইখানে যদি আমরা ওই রকম শক্তির মধ্যে আশ্রয় খোঁজার চেষ্টা করতে থাকি, তাহলে রাজনীতি দিয়ে যে ফ্যাসিবাদকে পরাজিত করে শক্তি আরো বৃদ্ধি করা সম্ভব গণতন্ত্রে, সেটা নষ্ট হবে এবং সেই রকম সম্ভাবনা এখানে আছে। প্রশাসন এখানে এই ব্যাপারে একরকম উদাসীন। আমি বহুবার বলেছি, অভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য যতক্ষণ পর্যন্ত
পুলিশ বাহিনী প্রোঅ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত এটার কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না। আর নির্বাচনের সময় যদি এমন হয় যে পুলিশ হিসাব করে কে জানি কে ক্ষমতায় আসে এবং সেই অনুযায়ী সে তার অ্যাকশন কিংবা ইনঅ্যাকশন ডিসাইড করে, তার মানে দাঁড়াচ্ছে যার ক্ষমতা এখন বেশি তিনি আরো অধিকতর ক্ষমতাশালী হবে, তার মানে ক্ষমতাটা জি, অ্যাবসলিউট হয়ে জনাব যাওয়া মাহমুদুর রহমান সম্ভব। মান্না, আপনি কি বলছেন যে প্রশাসন বিএনপির দিকে কিছুটা ঝুঁকে আছে, বিএনপি ক্ষমতায় আসবে সেই স্পেকুলেশন থেকে? এটি কি শুধু বগুড়ার চিত্র বলবেন, নাকি মোটামুটি পুরো দেশেই আপনি এরকম চিত্র দেখতে পাচ্ছেন? এটা সারা দেশে মনে আছে আপনার ওই সময় হয়েছিল যে হয়তো একদল আর একদল সম্পর্কে একই অভিযোগ করছে। আমি তখন তার মধ্যে যাইনি, কারণ উভয় দিক থেকেই অভিযোগের কিছু কিছু ভিত্তি আছে বলে মনে হয়েছিল আমার। কিন্তু বগুড়াতে আমি যেটা দেখছি আমার নির্বাচনী এলাকায়, যেটা আপনি জিজ্ঞেস করেছেন, এইখানে এই প্রভাব আপনি যেরকম করে প্রশ্ন করলেন সেরকম করে বেশ ভালো রকম আছে। জি, এনসিপির নেতা জনাব আসিফ মাহমুদ তিনি বলেছেন যে আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের পক্ষ থেকে কোনো অভিযোগ যায় সেই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না, অথচ বিএনপির প্রার্থীকে শোকজ করার কারণে আমরা দেখেছি ওই দিন যেতে না যেতেই সেই অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ তিনি নির্বাচন কমিশনের এক ধরনের পক্ষপাতিত্বর কথা বলছেন। এ বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে? না, এটা উনি বলেছেন, তার উপর আমি মন্তব্য করতে যাব কেন? আমি যদি ফ্যাক্ট ফাইন্ডিং করতে পারতাম তাহলে হতো। তবে এইরকম ঘটনা যে ঘটছে তা আমি মানছি, জি এরকম আমি আমার এখানেও দেখছি, সেটা বললাম আমি। জি, জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই এই বিষয়ে যদি কিছু আপনার মন্তব্য থাকে সেটি তো জানতে চাই। আর আজকে আমাদের আলোচনায় আসলে যে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করছিলাম, এখন যেহেতু নির্বাচনের আর মাত্র 8 দিন বাকি আছে, একেবারে শেষ সময়ে এসে প্রচারণা জমে উঠেছে অনেক, দুই পক্ষই বেশ প্রচারণায় অ্যাগ্রেসিভ এক ধরনের প্রচারণার দিকে এখন তারা গিয়েছেন। এখন পর্যন্ত আপনার পর্যবেক্ষণ কি প্রচারণা এবং কৌশলে কোন দল এগিয়ে? অনেকে বলার চেষ্টা করছেন যে নির্বাচন একপেশে হবে, অনেকে আবার বলছেন যে 91-এর মতো এক ধরনের অঘটন ঘটলেও ঘটতে পারে। আপনার পর্যবেক্ষণ কি? সবই হতে পারে, অঘটনও ঘটতে পারে, একপেশে হতে পারে। বিষয়টা আসলে ক্লিয়ার না কেন? আমি অনেক দিন ধরে তো নির্বাচন দেখি, সেই 91 এবং তার আগের থেকেও নির্বাচন বেশ সচেতনভাবেই দেখি। আমার কাছে আমি সবসময় যেটা দেখি আর কি, নির্বাচন আগে একটা ধারণা পাওয়া যায়। ধারণা পাওয়া যায় কিভাবে? মানে মানুষের মধ্যে তো আলোচনা, মনে করেন গলির পাশের দোকানে, রাস্তাঘাটে, রিক্সাওয়ালা, সবজিওয়ালা, এমনকি শিশুদের মধ্যেও এটা প্রভাব পড়ে। শিশুরাও দেখেছি স্লোগান দেয়, বোঝা যায় জিনিসটা কি হচ্ছে। তো সেই বিবেচনায় এবারে নির্বাচনটা বোঝা বড় কঠিন এই কারণে, নির্বাচনে আছে আর 1 সপ্তাহ। জি, আপনি কোথাও কিন্তু নির্বাচনে সেরকম রমরমা একটা যে হাওয়া, একটা রমরমা উত্তেজনা, এটা কিন্তু আমি দেখছি না। এবং আমি বিভিন্ন জনের সঙ্গে আলাপ করেছি, গ্রামের বিভিন্ন লোককে ফোন করা যায়, নাকি ঢাকার বাইরেও? ঢাকার বাইরেও একদম, ঢাকার বাইরের অবস্থা আরো খারাপ। ঢাকার বাইরের অবস্থা আরো খারাপ। আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়, এখন তো মোবাইল সবারই ঘরে ঘরে আছে, আমি তো অনেককেই ফোন টোন করি। তারা বলে নির্বাচন কই? নির্বাচনই দেখে না। নির্বাচনে মনে করেন একজন প্রার্থী গেল, যাওয়ার পর সে বেরিয়ে আসার পর আরেকজন প্রার্থীর লোকজন যায়, একটা থাকে না। আমি ঢাকা শহরে থাকি, মনে করেন আমার বাসা কলাবাগানে। আমি আজকেও বের হওয়ার সময় আমার বাসায়, আমি যে বাসায় থাকি ওই বাসায় প্রায় 24টা ফ্ল্যাট আছে, আমার সঙ্গে আরেকটা বাসা আছে, ওই বাসায় আরও 32টা মতো ফ্ল্যাট আছে। আমি ওই কেয়ারটেকারদের জিজ্ঞাসা করি যে ভোট চাইতে লিফলেট নিয়ে কেউ আসছিল কিনা। তারপর এখনও কেউ আসে নাই। নির্বাচন আছে আর 7 দিন ধরেন আপনি, তাহলে মানে আসলেই নির্বাচন ভালো হয়ে গেল তা বলছি না। মানে তাহলে দুপক্ষের মধ্যে এক ধরনের, এখন তো পক্ষ দুইটা, আসলে দুপক্ষের মধ্যেই কিন্তু এক ধরনের কেমন যেন আছে যে কি হবে, ভোট তো আমিই পাবো, অথবা কেউ ভাবে আমাকে ছাড়া কাকে ভোট দিবে। হ্যাঁ, এই যে একটা মানে ব্যাপার, মানে এই ধরনের একটা এনভায়রনমেন্ট আমি সব জায়গায় দেখছি। এখন যদি কেউ না যায়, গেলেই কিন্তু আলোচনাটা হয়। কারণ আমার বাসায় যদি কেউ যায়, একজন লিফলেট নিয়ে গেল, তাহলে কিন্তু আমি নামার সময় বাসা থেকে নামার সময় দেখবো যে কেয়ারটেকাররা ওরা আলাপ করতেছে, এরকম দেখবো। এই আলাপ থেকে কিন্তু আপনি ধারণা করতে পারবেন যে আসলে মন মানসিকতাটা কী। তো ওদের মধ্যে তো নির্বাচন এবং নির্বাচনের সময় এখন এবং অন্য সময় আমি কোনো পার্থক্য দেখি না। কাজে নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ কিন্তু আসলে মানুষের মধ্যে নাই। এটার কারণটা কি মনে করেন? মানে এই যে আপনি বললেন যে ভোট চাইতে আসেনি, এই ভোট চাইতে না আসার মানে এটি কি এই কারণে যে এখন প্রচারণার কৌশল বদলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বেশি জোর দিচ্ছে, সেই জন্য তারা ফিজিক্যালি এসে ভোট চাচ্ছেন না, নাকি
আপনার মানে কি এটা কারণ হতে পারে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারা খুব ভোট চাচ্ছে তাও তো দেখি না। বিএনপি অথবা জামাত তাদের তো শুনেছি যে তাদের নাকি সামাজিক সোশ্যাল মিডিয়া নাকি খুব স্ট্রং, সেই স্ট্রংয়ের কোনো নমুনা তো দেখি না। আমি তো সোশ্যাল মিডিয়ায় মোটামুটি অ্যাক্টিভ একজন মানুষ, আমার কাছে তো আসতো, আমি দেখি না কিছু এগুলো। তারা যে এগুলিকে খুব একটা বুস্ট করছে, মানুষের কাছে পাঠাচ্ছে, আমার কাছে তো তাও মনে হয় না। না, এখানে আমার যেটা মনে হয় সেটা হলো কি, মানে এই দল দুটোর মধ্যে মানুষের মধ্যে মানে এমন একটা অবস্থান আছে, এই দুটো দল তো আসলে একই রকম দল। দীর্ঘদিন তো বিএনপিরই ছত্র ছায়ার নিচে তো এই আপনার জামাত ইসলামটা বিএনপি এবং ছিল। জামাতকে আপনি এক ধরনের দল বলছেন? তাই তো বলবো, কারণ অনেকদিন ধরে তো তাই একসঙ্গে ছিল, কোনো বিরোধ ছিল না। কিন্তু আজকে যদি আওয়ামী লীগ মাঠে থাকতো, আমি আপনাকে হাইপোথেটিক্যালি বলি, ধরেন যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করতেন, আমার সমূহ সম্ভাবনা আছে বিএনপির সঙ্গে যে জামাত যে হাত মিলাইত, সমূহ সম্ভাবনা ছিল। একই ধরনের দল তো। এখন আওয়ামী লীগ নেই বলে তারা এখন মোটামুটি গর্জন দিচ্ছে কিছু কিছু। মানে আওয়ামী লীগ থাকলে জামাত এখনও 3 নম্বর দল ভাই, আপনি যাই বলেন না কেন। এখন আওয়ামী লীগ এখন 3 নম্বর থেকে 1 নম্বর হতে চাচ্ছে। এই চাওয়ার পিছনে মূলত কাজ করছে তারা, মনে করেন এখন একটা জিনিস হলো কি, বিএনপির আমরা আগে বলতাম না যে বাংলাদেশের দল হলো 2টা, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো এন্টি আওয়ামী লীগ, মানে ভোটের সময়। এখন যেটা দাঁড়াইছে দল হলো 2টা, একটা হলো বিএনপি আর একটা হলো এন্টি বিএনপি। যা নাকি আগে যারা এন্টি আওয়ামী লীগ ছিল তারা কি আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের অথবা বিভিন্ন কর্মকাণ্ডের যারা সমালোচনা করত অথবা আওয়ামী লীগের যে বিরোধিতা করতো, তারা হলো একটা জোট ছিল। এখন যেটা হয়েছে যে বিএনপির যারা সমালোচনা করেন, বিএনপির যারা বিরোধিতা করেন, তারা মিলে হয়েছে জামাতের সঙ্গে এন্টি বিএনপি। এখন হলো এই বাস্তবতাটা। তো এই বাস্তবতাটা খুব যে জোরালো হতে পারছে আমার কাছে তা মনে হয় না, কারণ এদের সংখ্যা তারা এরা হয়েছে জানেন উভয় পক্ষই, বিএনপি অতটা না, জামাত কিন্তু মূলত তাকিয়ে আছে আওয়ামী ভোটের দিকে। আওয়ামী ভোট পেলে তারা ভালো করবে, নতুবা তারা কতটুকু ভালো করবে বলা বড় কঠিন। এটা হলো আমি এভাবে ভাবি, যে কারণে মানুষের মধ্যে টান টান যে উত্তেজনা এটা নাই। আমি আরেকটা এক্সাম্পল বলি আপনাকে। আমার বাড়ি হলো ময়মনসিংহ বেল্টের জামাতের কোনো খবরই নেই, জাস্ট কোনো খবর নাই। তো ওখানে জামাত ময়মনসিংহের সঙ্গে ফর্চুনেটলি আমার যিনি সহ আলোচক রনি, ওর বাড়িও ময়মনসিংহ। দেখি উনি কি বলে, হ্যাঁ আমাদের একই উপজেলায় বাড়ি, কিন্তু তো উনি বলতে পারবে যে আমার খবরের সঙ্গে ওনার খবরের কোনো বিরোধ আছে কিনা। অথচ আমার উপজেলায় জামাতের একজন কেন্দ্রীয় নেতা আছেন, উনি প্রার্থী হয়েছেন। মানে এটা চোখ বন্ধ করে বলে দেওয়া ফল কী হবে। তো আপনার চট্টগ্রাম, খুলনা রিজিয়ন, রংপুর আর আপনার রাজশাহী রিজিয়ন, এইটা দিয়া ক্ষমতায় চলে যাবেন কীভাবে আমি বুঝি না। আপনি জামাতের একজন লোককে, আমি আরেকটা কথা বলে শেষ করি, ঢাকা শহরে জামাতের একজন লোককে জিজ্ঞাসা করেন যে ঢাকা শহরে আপনি কয়টা আসন চান অথবা কয়টা আসন পাবেন বলে মনে করেন, তারা 5টা 6টা, এর বেশি বলার নিজেরাই বলতে পারবে না। এবং যদি তারা 7টা বলে 7টা বলতে পারে, যদি 7টা বলে 7টা পাবে। এটার মধ্যে আবার ঢাকা 17 আছে, মানে তারেক রহমানকে হারাইয়া যিনি ক্ষমতায় যে খালেদুজ্জামান সাহেব, ওনাকে রাখতে হবে। এটা কতটুকু সম্ভব হবে বাস্তবে আমি জানি না, হতেও পারে, কে জানে কী হবে। কাজে যদি 18টার মধ্যে তারা নিজেরাই যদি 5টা বেশি আশা না করে, তা সারা দেশে কীভাবে কী হবে? তাহলে কি কিছুটা একপেশে নির্বাচন হবে? আমার এখন কেন যেন মনে হয় মাঝখানে একটু আওয়াজ ছিল, যে আলোচনা ছিল যে ওনারা হয়তো চুপচাপ কিছু নীরব ভোট পেয়ে যাবেন, কিন্তু গত 2-3 দিনের পারফরমেন্সে আমি ওটা দেখছি না। আমার কাছে মনে হচ্ছে ওনারা একটু পাজলড হয়ে গেছে, তারা হলে এরকম এলোমেলো আচরণ কেন করবেন। জনাব রেজাউল করিম রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল সেটি হচ্ছে যে আর তো নির্বাচনের 1 সপ্তাহের মতো বাকি আছে। এখন আসলে আমি মাসুদ কামালের কাছে জানতে চাচ্ছিলাম যে কোন পক্ষকে তার মনে হচ্ছে যে তারা এগিয়ে আছে প্রচারণা এবং কৌশলে, এবং সেটির উত্তর দিতে গিয়ে তিনি যেটি বললেন যে আসলে নির্বাচন নিয়ে উনি তেমন কোনো উত্তেজনা দেখছেন না। এমনকি ওনার বিল্ডিংয়ের কথা বলছিলেন যে কেউ এবার ভোট চাইতে এসেছে বলে উনি জানেন না। আমি একটু জানতে চাই যে আপনার অভিজ্ঞতাও কি একই রকম কিনা, আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? আর আরেকটি বিষয় হয়েছে যে উনি একটি মন্তব্য করেছেন জনাব মাসুদ কামাল, সেটি হচ্ছে যে জামাত এবং বিএনপি দুটিতে আসলে একই রকমের দল, সেই জন্যই এবার নির্বাচনে হয়তো উত্তেজনা। এগুলো মানে ঠিক আছে, ও মোটা দাগে কামাল ভাইয়ের অবজারভেশন ঠিক আছে।
কিন্তু কতগুলো জায়গায় একটু ধরেন আমি অ্যাড করতে পারি, সেটা হলো যে হ্যাঁ, নির্বাচনের উত্তেজনা বলতে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে সিচুয়েশন চেঞ্জ হয়েছে। আগে আওয়ামী লীগ বিএনপি বাইনারিতে রাজনীতি হইতো, এখন সেটা আমরা আশা করছিলাম যে একটা মাল্টি পার্টিজান রাজনীতি শুরু হবে, সেটা হইল না এনসিপির কারণে। এনসিপি খপ করে যায় জামাতের জোটের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার কারণে এখন বিএনপি জামাত জোটের দিকে যাচ্ছে। এবং এই জোটের রাজনীতিতে যেটা হচ্ছে যে জামাত যে রাজনীতিটা করছে, তার আগে আপনি বলবেন, আপনার প্রশ্ন সরাসরি উত্তর দিই, প্রচার প্রপাগান্ডায় তো জামাত অনেক আগের থেকে আগানো, অনেক আগের থেকে, মানে 5 তারিখের পর থেকেই তো তার আপনার নির্বাচনের প্রস্তুতি নেওয়া সারা। তারপরে সে নির্বাচন জানুয়ারিতে হইলেও খুশি, ফেব্রুয়ারিতে আপত্তি নাই, ডিসেম্বরে হইলে ভালো হয়, না হইলে সবচেয়ে ভালো হয়। সে কথা বলে নাই কোনটা, সবই বলছে নির্বাচন নিয়ে, তাই না? তো ফলে এবং আবার এদিক দিয়ে আপনার প্রস্তুতি যা নেওয়ার, হ্যাঁ, সবই নিয়ে ফেলছে। আর যেহেতু তাদের প্রস্তুতির ব্যাপারে ব্যক্তি প্রার্থী মুখ্য না, দল যারা সিলেক্ট করবে সেটাই। দল যদি কলা গাছকে বলে যে এখানে তুমি দাঁড়াবা, কলা গাছ কোনো কথা বলবে না, ব্যক্তির কোনো গুরুত্ব নেই, মানে মজলিসে শুরা যেটা ঠিক করে দেবে ওইটাই, মানে অন্তর্গোন্দলের দরকার নাই, আপনার ধরেন বিদ্রোহী প্রার্থীর রিস্ক নাই। তো ফলে তাদের একজন বিদ্রোহী প্রার্থী আছে, হ্যাঁ, তবে একজন বিদ্রোহী, এটা একজন প্রার্থী বিদ্রোহী এটা বলা যাবে কিনা। তো এইটা একটা, ফলে তারা রাজনীতি যেটা করছে প্রচারণার মধ্য দিয়ে, প্রচারণায় তো অন্য যে কোনো সময়ের চেয়ে এবার প্রচারণা প্রচণ্ড তীব্র আকার ধারণ করছে। আমি বলবো আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন লক্ষ লক্ষ বট আইডি, হাজার হাজার আপনার মিম পেজ, নির্বাচন নিয়ে প্রতিপক্ষ একটা কথা বললে সেই কথাটাকে 14 রকম মিনিং তৈরি করা, কাটছাট করা, ফটো কাট ছাড়া, হ্যাঁ, লক্ষ লক্ষ ফটো কাট ছাড়ানো। তো এইরকম প্রচার প্রতারণার রাজনীতি, প্রচার প্রতারণার রাজনীতি আমরা তো এর আগে কোনো নির্বাচনে দেখি নাই। এর আগে নির্বাচনটা রিয়েলি প্রতারণা হয়েছে গ্রাউন্ডে, এবার হচ্ছে এটা ভার্চুয়াল লেভেলে চলে গেছে। ভার্চুয়ালি প্রতারণার রাজনীতি, নির্বাচনী প্রতারণার রাজনীতি শুরু হয়ে গেছে বহু আগের থেকে, এটা একটা। এবং সেখানে জামাতের কোনো পলিটিক্স নাই, তারা তো ন্যারেটিভ করে, তারা মনে করে তারা ন্যারেটিভ বয়ানবাজি করবে, এটাই তাদের ক্ষমতায় নিয়ে যাবে। এবং সেই বয়ানবাজিতে তাদের নিজেদের ভোট বাড়ানো তাদের কোনো লক্ষ্য আছে বলে আমার মনে হয় না। তাদের মূল লক্ষ্য হলো বিএনপির ভোট কাটা। এবং বিএনপির ভোট কাটা কিভাবে, যেগুলো বিএনপির স্ট্রং পয়েন্ট, যেমন বিএনপির ভোট কাটলে কি তাদের ভোট বাড়বে না? আমি শেষ করি, এটা একটা ভালো পয়েন্ট, যেগুলো বিএনপির স্ট্রং পয়েন্ট, আধিপত্যবাদ বিরোধী অবস্থান, ধর্মীয় মূল্যবোধ, নট ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তাদের যে ঐতিহ্য, মানে অপারেশন ক্লিন হার্ট, এগুলো একটু বিতর্ক সত্ত্বেও, কিছু বিতর্ক সত্ত্বেও সেগুলোকে বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এখানে কামাল ভাই ঠিকই বলছে, যে কারণ হইল জামাত বেসিক্যালি কতগুলো নেগেটিভ পয়েন্ট ছাড়া রাজনীতি করতে যেটা করতে চায়, সেটা তো বিএনপি রাজনীতিটাই করতে চায়। তারা মানে ধর্মীয় মূল্যবোধের জায়গায় ইসলামী মূল্যবোধ না করে তারা পলিটিক্যাল ইসলাম, এবং তারাও দাবি করে যে 71-এর পরে তারা বাংলাদেশপন্থী রাজনীতি করে। তো ফলে সেই জায়গা থেকে আসলে তাদের কোনো রাজনীতি নেই। কিন্তু 5 তারিখের পরে তাদের সুযোগ ছিল রাজনীতিটা ডেভেলপ করার, সেটা ডেভেলপ না করে বিএনপি খারাপ আমরা ভালো এই লাইনে সে সমাজকে ভাগ করে ফেলতেছে। ভাগ করার মধ্যে দিয়ে সে তার ভোট বাড়ানোর চেষ্টা করতেছে, আপনি যেটা বললেন। কিন্তু এইভাবে আসলে ভোট বাড়ে না। তাদের ভোট বাড়ছে কিনা এইভাবে ভোট বাড়ে না, কেন বাড়ে না? একটা বিরতিতে যেতে হচ্ছে। আচ্ছা, আমি একটা শেষ করে দিই। এইভাবে ভোট বাড়ে না কারণ হলো আপনি বেশি লোককে বেশি লম্বা সময়ের জন্য বোকা বানায় রাখতে পারেন না। এটা অল্প সময়ের জন্য একটা হাইপ তুলে, হাইপে মনে হয় অনেক বাড়ছে, মনে করছেন যে ভোট পরে বাড়ে আবার না? এটা কারণ দেখেন আমরা তো বিশ্ববিদ্যালয়ের যে ইলেকশনগুলো দেখেছি, সেখানে তো দেখলাম যে তাদের ভোট বেড়েছে। বিশ্ববিদ্যালয়ে 73 সালে জাসদ। আমি আসবো দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ইসমানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে ফিরে এলাম। জনাব রেজাউল করিম রনি, আপনার কাছে যাচ্ছি, কিন্তু আপনি উত্তরটা ছোট করে দিবেন কারণ আমার অনুষ্ঠানের সময় অনেক কমে গেছে। আমি যেটি জানতে, আপনি বিরতির আগে যেটি বলছিলেন সেটি হচ্ছে যে জামাত নিজের ভোট বাড়ানোর চেষ্টা করছে না, বিএনপির ভোট কাটার চেষ্টা করছে। কেন বললেন এটা? হ্যাঁ, এটা বললাম কারণ হলো তারা রাজনীতিবাদ দিয়ে ন্যারেটিভে ঢুকে গেছে যে বিএনপি খারাপ আমরা ভালো। সেটি ন্যারেটিভে তো ঢুকেছে তারা ভোট বাড়ানোর জন্য। ভোট বাড়ানোর জন্য ন্যারেটিভ বললে তাহলে তো ধরেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি এবং বলতেছিলাম কি জামাতের ভোট বাড়েনি, কারণ হলো জামাত তো মনে করছে তারা ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্ভর করছিল আওয়ামী লীগের ভোটের উপরে। এখন আওয়ামী লীগের ভোটের উপর নির্ভর করছিলাম, আওয়ামী লীগের ভোট যাতে তারা পায় এই জন্য বাড়িতে বাড়িতে চাউল পাঠানো, সেবা শুশ্রূষার রাজনীতি তারা শুরু করে দিছিল। আওয়ামী লীগ তাদের কাছে এত প্রিয় এবং গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। বিএনপি মহাসচিব বলেছেন যারা অপরাধী তারা তাদের বিচার হবে, এবং যারা অপরাধ করে নাই তাদেরকে হয়রানিমূলক যে মামলাগুলো দেওয়া আছে এগুলো দেওয়া যাবে না, এগুলো আমরা উঠাই নিব। সেটা আমরাও বহু আগের থেকে বলতেছি। যারা অপরাধ করেনি তাদেরকে আপনি কেন বিএনপির আমলে যেরকম গায়েবী মামলাটা, কিন্তু মাঠের চিত্র তো সেরকম হচ্ছে না। কিছুক্ষণ আগে মাহমুদুর রহমান মান্না আমাদেরকে মাঠের চিত্র এক এক জায়গায় একই রকম তো না সব জায়গায়। তো ভোট বাড়ানোর ব্যাপারটা যেটা হলো, ফলে এনসিপি জোটে যাওয়ার কারণে আওয়ামী লীগের লোক আগ্রহী না জামাতের ব্যাপারে, ফলে এদিক থেকে ভোট বাড়ার যে কথা আপনারা বলছেন সেটা একটা বাধা। আর একটা বড় বাধা হইল যে যেই দল মনে করে যে নারীদেরকে এরকম অকথ্যভাবে
আপনার পোর্ট্রেট করা যায়, তারা তো ভোট বাড়ানোর রাজনীতি করে বললে কেউ বিশ্বাস করবে না, তাহলে তো আপনি এগুলি করতেন না। যে দল মানে ইন দ্য নেম মানে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে আপনি ছিলেন 71 সালে, এখন আপনি 71-এর ইতিহাস নতুন করে শুরু করেন, ভোট বাড়ানোর রাজনীতি করলে আপনি এগুলি করতেন না। ফলে জামাতের ভোট বাড়ানোর হিসাব, ভোট মানে কি, রাজনীতি সাপেক্ষে আমরা ভোট জিনিসটা দেখব, যে আপনার রাজনীতির প্রতি জনগণের আস্থা বাড়বে, যে কারণে আপনার ভোটার তৈরি হবে। কিন্তু তা না করে আপনি কৃত্রিম জোয়ার তৈরি করেন, হাইপ তৈরি করেন, এক দলের ভোটকে আরেক আপনার দিকে টানে আনার চেষ্টা করেন, এটাকে ভোট বাড়ানো বলে না। এইটা আপনার পার্মানেন্ট ভোট ব্যাংক তৈরি হওয়া বলে না, এটাকে বলে হলো আপনার এই যে জোয়া খেলার মতো। রনি, এবারে নির্বাচনে কি জামাতের ভোট বাড়বে আপনার মনে হয়? অবশ্যই আওয়ামী লীগ না, এখানে ভোট বাড়ানো এটা নিয়ে তো আলাপ করার কিছু নেই, ভোট তো ইন জেনারেলি বাড়বে। কিন্তু আপনারা যে অর্থে বলতেছি আমরা, জামাত তো ক্ষমতায় আসার দাবিদার, সেই জায়গা থেকে আপনি জামাত ডে বাই ডে ডিক্লাইনিং। আরেকটা জিনিস হলো যে তারা মিথ্যা বলে, এটা কোনো সমস্যা না, মিথ্যা বলে এটা দুদিন পরে বোঝা যায়, হাসিনারটা বুঝতে একটু বেশি সময় লাগছে, কিন্তু এখন যেহেতু পলিটিক্যাল লোকজন সচেতন, হয়তো দ্রুতই বুঝতে পারবে। কিন্তু মুশকিল হইলো তারা, তাদের বুদ্ধিজীবীরা মনে করে এই মিথ্যা বলার মধ্যে দিয়ে তাদের ভোট বাড়তেছে। দ্যাটস দ্য ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা। এই যে আপনারাও যে জায়গায় প্রশ্নটা করতে যাচ্ছেন যে আমাদের ভোট যে বাড়বে না ডে বাই ডে, তার কারণ হলো তারা যে কাঁচা কাঁচা মিশা কথা কয়, এটা তো ভাই দেখা যাচ্ছে। এই যে উদাহরণ আপনার কয়েকটা দিলাম, তো ফলে ভোট বাড়ার রাজনীতি যদি সে করতো তাইলে তো এগুলি করতো না সে। তাইলে যেটা করতেছে সে বেসিক্যালি নিজের ভোট বাড়ানো বা নিজের রাজনীতি শক্তিশালী করার বদলে বিএনপির ভোট কাটাটাই তার রাজনীতি। জি, জনাব মাসুদ কামাল, একটু যদি বলেন আমাকে যে রনি যেটি বলছিলেন যে জামাত আসলে তার ভোট বাড়ানোর রাজনীতি করছেই না, তারা বিএনপির ভোট কমানোর রাজনীতি করছে, এবং এবারের নির্বাচনে আওয়ামী লীগ নাই বলে জামাতের ভোট কিছুটা বাড়বে, অন্য কোনো কারণ উনি দেখতে পাচ্ছেন? না, জামাতের ভোট বাড়বে। আমি বলি আপনাকে কি কারণটা বাড়বে। হ্যাঁ, এবার নতুন ভোটার আছে 4.5 কোটি। নতুন ভোটার মানে যাদের বয়স 30 বছর, তারাও কিন্তু নতুন ভোটার একদম, কারণ তারা তো গত 15 বছর কোনো ভোট দেয়নি। তো নতুন ভোটারের সংখ্যা প্রায় 4.5 কোটি। এই 4.5 কোটির মধ্যে আমি ধরলাম 50 লাখ আওয়ামী লীগের ভোটার, ধরে নিচ্ছি আর কি, আমি একদম ব্লাইন্ড তারা। আর 4 কোটি ভোটার হলো নিউ ভোটার। এরা জামাত কিংবা বিএনপি এদের রাজনীতি দেখে নাই, কারণ এরা যখন ভোটারও যখন বাচ্চা ছিল তখন থেকে আওয়ামী লীগ শাসন করছে, এবং এই সময়ে তারা বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের এক ধরনের একটা প্রচারণা তারা শুনে আসছে, দেখে আসছে। তারা হয়তো কেউ কেউ সেটা বিশ্বাস করছে অথবা করে নাই, যাই হোক একটা, তারা কিন্তু একটা বিরোধী দলের তো একটা ভূমিকা থাকে, মানে গণমুখী ভূমিকা থাকে, সেটা দেখে নাই। জামাত এবং বিএনপিকে তারা দেখা শুরু করেছে 2024-এর 5ই আগস্টের পরের থেকে। 2024-এর 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকার পতন হলো, তখন থেকে তারা দেখা শুরু করলো যে জামাত কী জিনিস আর বিএনপি কী জিনিস। এবং এই দেখায় তারা বিএনপির একটা চেহারা দেখছে, জামাতের আরেকটা চেহারা দেখছে। হতে পারে জামাতের এই চেহারাটা বানানো, নাটক করছে, অভিনয় হতে পারে, কিন্তু তারা তো এটা দেখেছে, এটা যে অভিনয়, এটা বোঝার জন্যও কিন্তু একটা অভিজ্ঞতা লাগে, তাহলে তো সেই অভিজ্ঞতাটাও নাই। কাজেই এই যে দেখাটা, এই দেখাটা কিন্তু আলটিমেটলি জামাতের দিকে যাবে, এবং এই দেখার ফল জামাত পাবে। এই নতুন ভোটারদের মাঝখান থেকে একটা বড় অংশই কিন্তু জামাতকে ভোট দিবে, সেই বিচারে জামাতের ভোট বাড়বে। আমার হিসাবে জামাত এতকাল ধরে কখনোই 10%-এর উপরে ভোট পায় নাই। এবার জামাতের ভোট বেড়ে 15-18% হয়ে যাবে, 20% হতে পারে। সেটা কি শুধুমাত্র নতুন ভোটারদের জন্য? এটা আমি মনে করি এভাবে। কারণ আসলে জামাতের জন্য কিন্তু জামাতের যে আদর্শিক দিক, তার বিপরীতে কিন্তু বিএনপি কোনো আদর্শ দাঁড় করাতে পারে না এই পর্যন্ত। ওইটা পারত হলো গিয়া আওয়ামী লীগ। এই যে বলে না, কে জানি বলছিল কোন এক লিডার, জামাতের ওষুধ হলো আওয়ামী লীগ। আসলেও তাই, জামাতের যে মানে ধর্মভিত্তিক যে বক্তব্যগুলো, তার বিপরীতে ছিল আওয়ামী লীগের বক্তব্য। আওয়ামী লীগ থাকলে ওটা তারা কাউন্টার করতো, বিএনপি তো ওটা কাউন্টার করে না ওভাবে। বিএনপি তো একই জিনিস, জামাত বিএনপির বেসিক, একদম বেসিক যে আপনার পলিটিক্সটা সাধারণ মানুষের জন্য, ওটা কি বলেন তো? ওটা এন্টি ইন্ডিয়ান, তারা ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা জামাত এবং বিএনপি একদম এক। কে কত বেশি ভারত বিরোধিতা করতে পারে সেটা হলো যোগ্যতা। এবারের ক্যাম্পেইনে তো বিএনপি ভারত বিরোধিতা খুব বেশি এসেছে সামনে, আমার কাছে না, তারা অনেকদিন ধরে বলছে, গত 1 বছর ধরেই তারা ভারত বিরোধিতা যখনই হচ্ছে তার কোনো প্রতিবাদ করছে না। হাসান আব্দুল্লাহ যে কথাটা বলছে যে সে 7 সিস্টারকে, ওইখানে যারা আছে বিচ্ছিন্নতাবাদী, তাদেরকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, ওটাকে 7 টুকরা করবে, তারপরে তারা বলছে না, বলছে তো এটা আওয়ামী লীগ আমলে বললে, আওয়ামী লীগের যদি পলিটিক্স থাকতো এখানে, আওয়ামী লীগের প্রতিবাদ করতো না? করতো তো। বিএনপি প্রতিবাদ করছে, একটা শব্দ উচ্চারণ করে নাই তো। ভারত বিরোধিতা কিন্তু কেউ করে না। এই সরকার কি ভারত বিরোধিতা করে? করে না তো।
এরা তো আওয়ামী লীগের অনেক সমালোচনা করে মুক্তবাগ, কিন্তু মুখে তো বলে তারা আওয়ামী লীগের কোনো একটা চুক্তি বাতিল করছে, করে নাই তো। আদানিকে টাকা দেওয়া থামাইছে, থামাই নাই তো রে ভাই। বা আওয়ামী লীগের যে বদনামগুলি এরা মুখে উচ্চারণ করে, সেটা কি তারা মানে কাজের সময় করে না? এই ভারত কিন্তু বিরোধিতা মুখে উচ্চারণ একটি করে। বড় ডিসাইডিং ফ্যাক্টর হবে এবারের ইলেকশনে আপনার মতে? ডিসাইডিং ফ্যাক্টর হবে না, হবে না কেন? দুই পক্ষ তো একই কথা বলতেছে, এই জন্যই তারা বেশি উচ্চারণ করে না। কিন্তু যখন উচ্চারণ করার প্রশ্ন ওঠে তখন দুই দলই একইভাবে করে। জি, আমি একটু এই প্রসঙ্গে জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে যেতে চাই, যদি একটু খুব সরাসরি জানতে চাই যে এবারের নির্বাচনের ডিসাইডিং ফ্যাক্টর কি হবে আপনার মতে, এবং আর জামাতের ভোট বেড়েছে কি কমেছে সেই বিষয় নিয়ে একটি কথা হচ্ছিল, সেটি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? দেখুন, এইবারের ভোটটা কিন্তু একটা মানে পিকুলার সিচুয়েশনে হচ্ছে। সেটা হচ্ছে কি, সরকারি দল তো নেই, তাই সরাসরি বিরোধী দল নেই, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বী কখনোই ইভেন ছিল না, এখন পর্যন্ত ইভেন হয়নি। ফলে কি হয়েছে, একটা ইনকামবেন্সি ফ্যাক্টর আছে। আর ধরেন যারা ক্ষমতায় যাবেন বলে ধারণা করা হচ্ছে, তাদের সম্পর্কে মানুষের প্রশ্ন বেশি তৈরি হচ্ছে। সেই প্রশ্নগুলোর জবাব তারা কতখানি দিতে পারছে সেটা নিয়ে স্পেকুলেশন আছে। এবং যারা প্রতিদ্বন্দ্বী হিসেবে মূলত এখন দৃশ্যমান হচ্ছে, ধরেন বিএনপি কিংবা জামাত, দুটোকে যদি একসাথে করি, তাহলে ক্যাম্পেইনের দিক থেকে একটা জায়গাতে একদম প্রথমেই জামাতরা ভালো স্কোর করে ফেলেছে, যে ইউনিভার্সিটিগুলোর ইলেকশনে তারা ভালো করেছে। এই যে অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের, সেই অভ্যুত্থানে যাদের মুখ্য ভূমিকা ছিল, সেই তরুণ শক্তি, যদিও সেই সাংগঠনিকভাবে তারা জিতলো না, কিন্তু যারা জিতলো বয়সের বিবেচনায় তারা কিন্তু ওদের প্রতিনিধি, এবং একের পর এক তারা জিতে যেতে পারলো। এবং এর ফলে আমি নিজেই যেমন বলেছি বহুদিন ধরে, আমি নিজে ডাকসুতে 2বার ভিপি ছিলাম, তো ডাকসুতে জিতে গেলেই যে তারা একদম জাতীয় রাজনীতিতেই বহুল ফ্যাক্টর হয়ে যাবে তা তো হয়নি, কেউই হয়নি এ পর্যন্ত। আসমা রব, মুজাহিদুল ইসলাম শরীফ, যাদের কথাই বলেন, তোফাল আহমদেরকে সদ্য, কারণ তার উপরে আওয়ামী লীগ, শেখ মুজিব তারা ছিলেন। তো সেই বিবেচনা থেকে এইটুকু বলতে হবে যে এইবার এদের এই বিজয় তাদের প্রথম একটা এজ দিল, একটা কনুই, একটা সামনে যাওয়ার মতো ব্যাপার। মানে যেরকম করে আমরা মনে করছি বা বলছি, ধরেন এই সময় আপনাকে খুব ডিসপ্যাশনেট হইতে ভাবা দরকার, এই তরুণ প্রজন্ম তাদেরকে দিয়েছে কেন? কোনো ডিটেল অ্যানালিসিস তো হয়নি, কিন্তু তারা জিতেছে। কত বড় অভিযোগ তাদের, যে মুক্তিযুদ্ধের সময় তারা বিরোধিতা করেছে, তারপরে এই তরুণরা দিচ্ছে, তাদের অনেকে এরকম করে জবাব দিয়েছেন, সেই সময় তো আমরা দেখিনি, কিন্তু এখন আমরা যা দেখছি তাতে আমাদেরকে এদেরকে ভালো মনে হচ্ছে। খুবই সিগনিফিকেন্ট একটা বিষয়। এখন সবাই পরিবর্তন চাচ্ছে, এত বড় আন্দোলনের পরে নতুন করে দেশটা ভালো করে গড়বে, কারা গড়তে পারবে সেই ব্যাপারে কার প্রতি তারা ভরসা রাখছে। নিশ্চয়ই এই ভোটেই যে সেটা ডিসাইডেড হয়ে যাবে সেরকম নয়, কারণ ভোটে জেতার জন্য সাংগঠনিক শক্তি আছে, ট্রেডিশন আছে, একটা ইমেজের বিষয় থাকে। সবই যে কোয়ালিটি দিয়ে হয়, সবই যে ন্যারেটিভ দিয়ে হয়, সেটা কিন্তু তাৎক্ষণিক ভাবে হয় না, এটার জন্য সময় লাগবে। কিন্তু যদি বিকাশের দিক থেকে আপনি বলেন, তাইলে দেখা যাবে যে মানুষের মধ্যে মূলত এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা, সেটাই সবচেয়ে বাড়নি। আমি প্রায় বলেছি, আজও একবার সুযোগ পেয়েছি বলে আপনাদের কাছে বলি, স্বাধীনতার পর পরে স্বাধীনতার চেতনা বলতে যে জিনিসটা ছিল বা বলা হতো, দেখেন 1 বছরের মধ্যে সেটা ভোতা হয়ে গেছে। আমি দুঃশাসনের কারণে হোক, লুটপাট ইত্যাদি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, ওই জায়গাতে মুক্তিযুদ্ধের চেতনা থাকেনি, সময়ের বিবর্তনে সেই চেতনার ভোতা হয়ে গেছে। কিন্তু 24-এর চেতনা মনে হয় এখনো জাগ্রত, এখনো আমাদের কাছে আবু সাইদ জাগ্রত, এখনো আমাদের কাছে মুগ্ধ, একেবারে লাইভলি মনে হয়। তো এইগুলোকে বাদ দিয়ে করতে পারবেন না। মানুষ মুশকিলে পড়েছে, মানুষ বুঝতে পারছে না যে কাকে নিলে আসলে আমি সেই জায়গাতে যেতে পারবো। হয়তোবা তারা বুঝছে, হয়তোবা আমরা পুরোপুরি ধরতে পারছি না, যারা পর্যবেক্ষণ করছেন তারা বলতে পারছেন না, তারা বলছে না এখনো 46% ইনডিসাইসিভ, তারা কি করবেন তা বোঝা যাচ্ছে না। কিন্তু ভেতরে ভেতরে মানুষের এই বর্ণনটা বা সিদ্ধান্তটা এই 8 দিনের মধ্যে তো তৈরি হয়ে যাবে, ওটা দেখলে বোঝা যাবে, সেটা দেখেই কারেক্ট অ্যানালিসিস করা যাবে। আমি মনে করি
মানুষ ভালো কিছু দেখতে চায়, গুণগত রূপান্তর দেখতে চায়, যতক্ষণই দেখা যায় জি। রাজনীতিতে কিংবা তার জনাব মাহমুদুর রহমান মান্না, পরিবর্তন। একেবারে এক কথায় যদি একটু উত্তর দেন, যে জনাব মাসুদ কামাল বলছিলেন যে নতুন ভোটারদের মধ্যে ওনার কাছে মনে হচ্ছে যে তারা কিছুটা জামাতের দিকে ঝুঁকে আছে বা তাদের সমর্থন হয়তো জামাত বেশি পেতে পারে। আপনি কি এই বিষয়ে একমত? মানে আপনি যদি ডাকসু চাকসু রাকসু রেজাল্ট দেখেন তাহলে তো তাই, কিন্তু এইটাকে যদি ধরেন আপনি গ্রামীণ যে যুব সমাজ আছে, জি। গ্রামীণ যে তরুণ প্রজন্ম আছে, তাদের মধ্যে বলেন আমার এখানে কিন্তু এরকম না, এইখানে অ্যাভারেজই আমার এখানে যিনি প্রতিদ্বন্দ্বী আছে তাদের মধ্যে একজন কিন্তু জামাতের প্রার্থী এমপি ছিলেন, তার বয়স প্রায় 86, এখন তিনি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তো সেই হিসেবে এইখানকার কেসটা একটু ভিন্ন। আবার ওই যে যেরকম করে মাসুদ কামাল বললেন যে ময়মনসিংহে জামাতের কোনো প্রভাবই নেই, মানে তারা কোনো সংগঠন গড়েই তুলতে পারেনি, এখানে সংগঠনটাও আর বড় বিবেচনা, জি। শুধু রাজনীতি হচ্ছে না, রাজনীতিতে generalize করা যাবে না, জি। যে সংগঠন তারা সেইভাবে যদি দিতে পারে তাহলে রেজাল্ট আছে। সেই দিক থেকে আমি মনে করি তরুণ প্রজন্মের মধ্যে একটা অংশে জামাতের প্রভাব আছে, আর ব্যাপক অংশ সেটি তরুণ শহুরে যেটা, অংশের মধ্যে হয়তো বেশি বলে মনে হচ্ছে মানে আপনার। তাদের মধ্যে এক ধরনের কনফিউশন আছে বলে জি, তারা খুব জি। সলিড কোনো একটা ব্লক অসংখ্য হয়নি। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না, আপনি নির্বাচনের সময় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের বিরতির পরে আমরা আরো একটি পার্ট পাবো, সেখানে এসে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। রনি, আপনি কি একমত কিনা যে নতুন ভোটারদের মধ্যে জামাতের প্রভাব বেশি, এবং যদি সেটি হয়ে থাকে তাহলে এই যে জামায়াতের নেতৃত্বে নারীরা আসবেন না, এটি জামায়াতের আমির বলে দিয়েছেন, এই বিষয়গুলো কি সাধারণ ভোটারদের কাছে তেমন কোনো গুরুত্ব রাখে না আপনার মনে হয়? দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। জনাব রেজাউল করিম রনি, আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, একটি বিষয় হচ্ছে যে জনাব মাসুদ কামাল বলেছেন যে নতুন ভোটার যারা, তারা জামাতের দিকে কিছুটা টিল্টেড হবেন বলে তার কাছে মনে হচ্ছে, তার পর্যবেক্ষণ এটা, যেটি মাহমুদুর রহমান মান্না আবার বলেছেন যে এক এক এলাকার জন্য এই বাস্তবতা হয়তো আলাদা আলাদা। আমি যেটি জানতে চাইছিলাম সেটি হচ্ছে যে এবারের ইলেকশনের ডিসাইডিং ফ্যাক্টর কি হবে বলে আপনার মনে হয়? যেমন এই যে জামাতের নেতৃত্ব, তারা আসলে তাদের নেতৃত্বে নারীরা কখনো আসবেন না, বা তারা নারীদেরকে কিভাবে দেখেন, কর্মজীবী নারীদেরকে কিভাবে দেখেন, সেই বিষয়গুলো নিয়ে যে বিতর্ক, আপনার কি মনে হয় যে এই বিষয়গুলো আসলে ভোটের মাঠে কোনো ফ্যাক্টর হবে? ভোটের মাঠে আসলে অনেক কিছুই ফ্যাক্টর হয়, কিন্তু ভোটের মাঠটা জাতীয় নির্বাচনে মোটামুটি ডিসাইডেড থাকে। যেটা ফ্লোটিং ভোট হিসাবে আমরা চিন্তা করি, মাসুদ ভাই যেটা বলতেছে এখানে, যে তরুণরা দেখেন, তরুণদের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। তরুণদের মধ্যে বিএনপির ভোট আছে, মানে বিএনপিপন্থী ভোট আছে, জামাতপন্থী আছে, যেমন আওয়ামী লীগপন্থীও আছে, এবং কোনো রাজনৈতিক দলকে তার ভালো লাগে না, পছন্দ হয় না, এই অংশও আছে। সো এটা একাত্তাভাবে আপনি বলতে পারবেন না যে তরুণদের দিকে, তরুণরা একটা দলের দিকে ঝুঁকে গেছে। আরেকটা হলো তরুণদের ভোট জামাত অনেক বেশি পাইতো, তাহলে সবগুলো অনেক বেশি বিশ্ববিদ্যালয়ের ফলাফল এরকম কেন? অনেক বেশি পাইতো, যেই বিশ্ববিদ্যালয়ের ফলাফলকে এই কারণে তার এক্সাম্পল আকারে হাজির করে। এই একটা বিশ্ববিদ্যালয় কিন্তু শিবির নামে, শিবিরের ম্যানিফেস্টো নিয়ে তারা জিতে নাই, তারা জিতছে একটা কৌশলকে ব্যবহার করে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী, তারপরে হলো আপনার সম্মিলিত জোট, নানা রকম নামে। পরে বিজয়টা ডিক্লেয়ার করতে হলো তারা শিবিরের নামে। নির্বাচনটা কিন্তু শিবিরের নামে না, বিজয়টা শিবিরের নামে। এই তফাৎটা বুঝতে হবে। এক, দুই নাম্বার হলো তফাতের পরে তারা যেই লেজুর ভিত্তিক রাজনীতির বিরোধিতা করলো, তারা যেই আপনার মূল সংগঠনের, সহযোগী সংগঠন হওয়ার আপনার প্রক্রিয়ার বিরোধিতা করলো, তারপরে তারা ভূমিকম্পের সুতা দিয়ে কিন্তু এই নির্বাচিত ভিপিরা সম্মিলিতভাবে তারা কিন্তু আপনাদের ক্যাম্পেনিংয়ে, তার মূল দলের ক্যাম্পেনিংয়ে শো করে চলে গেল। ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে ভূমিকম্পের কথা বললে তারা চলে গেলো। এই যে আপনার মেধাবী প্রতারণা, এটা সাধারণ শিক্ষার্থীরা এভাবে পছন্দ করেনি জিনিসটা। এবং ডে টু ডে তার যে কারণেই তারা, যেভাবেই তারা জিতুক না কেন, সেই তারপরে তার কর্মকাণ্ডগুলো তার ছাত্রলীগকে মনে করাই দিচ্ছে। যেমন আপনি জামাত, এই ধরেন নারীকে, আমি শব্দটা উচ্চারণ করা যাচ্ছে না এই জন্য করতেছি না, আপনি ওই শব্দ দ্বারা চিহ্নিত কেন করেন? ধরেন একটা নারীকে আপনি অসম্মানিত করবেন বা তাকে ওই জায়গায় নিয়ে যাবেন, তার আগে তো তার চরিত্র খারাপ, এটা প্রমাণ করতে হবে, তাই না? তারপরে না আপনি তাকে মিলিটারির হাতে উঠাই দিবেন, মানে অতীতের যেগুলো, সেই জায়গায় কেন দিবেন? একটা নারী দেখতেছি আমি, এই জন্য আমি কি তার অপমান করব? এই জন্য কি তাকে আমি ধর্ষণযোগ্য মনে করব? না, আগে তাকে আমার চরিত্র খারাপ প্রমাণ করতে হবে, আগে তাকে প্রস্টিটিউট প্রমাণ করতে হবে, তারপরে তাকে ধর্ষণযোগ্য করে তুলতে হবে। আপনি নারী, আপনি ভালোভাবেই জানেন। এই জিনিসটার এটা ওরা প্রচার করতেছে কি, কর্মজীবী নারীদের এইভাবে বলাটা, এটাই বিধান, এটাই মানুষ পছন্দ, এই কারণে নাকি ভোট বাড়বে জামাতের, এটাও অনেকে প্রচার করতেছে। আমি দেখলাম এটা কি ডেঞ্জারাস ব্যাপার। তো ফলে
মানে কিন্তু জামাত যে নারীদেরকে হ্যাঁ। এইভাবে দেখে বা জামাতের যে নারীদেরকে দেখার একটা আলাদা কি বলবো একটা আলাদা চোখ আছে, সেটি জেনেই কি নারী ভোটাররা ভোট দিচ্ছেন না? নারী ভোটাররা ভোট দেওয়ার ক্ষেত্রে তারা তাহলে যদি নারী ভোটাররা এতই তাদের ভোট দিবে, তাদের এতই পছন্দ করবে, তাহলে তো বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি সংগ্রহ করা, বিকাশ নাম্বার নেওয়া, এটা দরকার পড়ে না আপনার। আপনি যদি এত কনফিডেন্ট থাকেন তাহলে এই জিনিসগুলো তো করার দরকার পড়ে না। আপনি কনফিডেন্ট না, এই জন্যই তো আপনার প্রত্যেকটা কাজ বিতর্ক তৈরি করছে। মানে আপনি ফলে যেটা বলতেছিলাম আর কি, তাহলে এই যে নারীদেরকে এইভাবে দেখা, এইটা দেখার পরেও আপনি যদি মনে করেন নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম তাদেরকে ভোট দিবে, এই করবে, এটা আপনি মনে করতে পারেন। দেখেন জামাত একটা প্যানিক তৈরি করার চেষ্টা করতেছে সমাজে, যাতে করে সে যে অনিয়ম রিগিং করবে এইটার জন্য যাতে হাইপটা তৈরি করা যায়। আপনি রিগিং করার জন্য তো একটা হাইপ লাগবে না, নাহলে আপনি কীভাবে রিগিং করবেন? আপনি যদি একটা মাত্রা সংখ্যক ভোট পাইতে চান বা সিট পাইতে চান, যেহেতু এই সরকারে গুপ্তভাবে আপনার স্টেক অনেক বেশি, অনেক বেশি, তো ফলে আপনি কনফিডেন্ট যে আপনি ম্যানুভারিং করতে পারবেন। এবং আপনি এই ম্যানুভারিংটা করেন কীভাবে? আপনি তো এটা মনে করেন যে এটা করা আপনার অধিকার, কারণ আপনি মনে করেন যে আপনি সবচেয়ে সহি, আপনি সবচেয়ে ভালো, আপনি সবচেয়ে সত্য। হ্যাঁ, ফলে এইটা তো একটা আল্ট্রা ফ্যাসিস্ট পলিটিক্স। আর একটা কথা এখানে আসলো যে বিএনপির আদর্শ কি এটা বোঝা যাচ্ছে না। দেখেন বিএনপি কোনো আদর্শবাদী দল না, বিএনপি হলো একটা মূল্যবোধ ভিত্তিক দল, বিভিন্ন আদর্শের লোক এখানে আছে। বিএনপি একটা রাষ্ট্রবাদী দল, আর এগুলো হলো আওয়ামী লীগ এবং জামাত, এগুলো আদর্শবাদী দল। এগুলো এই জন্য ক্ষমতা পাইলে তারা আল্ট্রা ফ্যাসিস্ট হয়ে ওঠে। একটা ৭১-এর চেতনা ব্যবহার করেছে আর একটা জুলাই চেতনা ব্যবহার করতেছে, কিন্তু কাজ কি? ৭১ বিরোধী করছে এটা, আর একটা জুলাই বিরোধী। কিন্তু জুলাইয়ের বিএনপি ক্ষমতা পেলে ফ্যাসিস্ট হবে না, বিএনপি ১০০০ বছর চেষ্টা করলে ফ্যাসিস্ট হতে পারে, তাইলে হাসিনারে ফালাইতে পারতো জি বিএনপি। জি, জনাব মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই, একেবারে সময় নেই আমাদের হাতে আর। জি, যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে রনি যেটি বলছিলেন, দুটি বিষয়, একটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে নতুন ভোটারদের ভোট জামাত বেশি পাবে, সেই বিষয়টি নিয়ে তার কিছুটা দ্বিমত আছে। আরেকটি বিষয় বলছিলেন যে বিএনপি কখনো ফ্যাসিস্ট হবে না বলে তার মতামত। আপনার শুনেন, পর্যবেক্ষণ কি? একটা কথা বলা, একটা প্রবাদ আছে বুঝছেন, প্রবাদটা হলো যদি সরকারি দল অনেক বেশি পার্থক্য নিয়ে হয় তারা ফ্যাসিস্ট হয়ে যায়, আবার যে দেশে বিরোধী দল খুব স্ট্রং হয় সেই দেশে গণতন্ত্র ভালো থাকে। তো যদি বিএনপি মানে একক সংখ্যাগরিষ্ঠতা পায়, ২০০-র উপরে সিট পায়, ফ্যাসিস্ট না হয়ে কোনো উপায় নাই রে ভাই, উপায় নাই। কেন? হয়তো মূল নেতা যে সে হতে চাইবে না। আপনি কি সেটি সম্ভাবনা দেখছেন? অবশ্যই দেখি, সম্ভাবনা, আশঙ্কা দেখি, ওই আশঙ্কা আমার মধ্যে আছে। কারণ হয়তো মনে করেন তারেক রহমান খুব ভালো মানুষ, কিছু যায় আসে না, তার আশেপাশে যখন সবাই তাকে বলতে থাকবে যে ভাই আপনি ছাড়া আর কেউ পারে না, আপনি একমাত্র পারেন, আপনার সঙ্গে আর কেউ কিছু পারে না, আপনি একলাই যথেষ্ট। যখন উনি ১০ বার ২০ বার শুনবেন, একসময় উনি মনে করবেন যে তাহলে এত লোক যখন বলে তাহলে বোধহয় আমি একটা অন্যরকম মানুষ। ওই মুহূর্ত থেকে উনি ফ্যাসিস্ট হওয়া আরম্ভ করবেন, ওই মুহূর্ত থেকে উনি হাসিনা হয়ে যাবেন, হতে থাকবেন আর কি। এটা ভাই স্বাভাবিক, মানুষ তো রে ভাই, মানুষ তো যন্ত্রণা। আওয়ামী লীগ বিএনপি বলে ওর কথা না, এরকম যে সারাক্ষণ কানের কাছে মো সাহেবরা বলতে থাকে হয়ে যায়। এবং আমাদের দেশে আর যাই হোক মো সাহেবের কোনো অভাব নাই, অলরেডি টের পেয়ে যাবেন, আপনি দেখবেন শুরু হয়ে গেছে। তো এই মো সাহেব থাকবে, কারণ এরা মো সাহেব বিবেচনা করে ওই লোকটাকে খুশি করে নিজে কিছু পাওয়ার জন্য। যে দেশে এমপি নির্বাচিত হয় চুরি করার জন্য, এই যত লোক এমপি হচ্ছে, যত লোক হচ্ছে, আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি, আমাদের ৯৫% মূল লক্ষ্য হলো চুরি করা। আমাদের মতো যারা ভোটার, আমাদের মূল লক্ষ্য হইল যে বড় চোর আর ছোট চোরের মধ্যে কোনটাকে আমি বেছে নেব, এটা। এছাড়া আমাদের আর কোনো আমিও জানি ভোট দেওয়ার সময় এও চোর, একজন ডাকাতের চোর, আরেকজন হলো গিয়ে মানে শীতের চোর। এখন দুইটার মধ্যে আপনি কোনটা বাঁচবেন, এটা হলো আপনার কাজ, কঠিন কাজ কিন্তু এটা জানি, সবাই জানে। কাজেই এই লোকগুলি যখন ক্ষমতায় যাবেন আপনি, যাওয়ার পর তাদের মূল কাজ কী হবে? মূল কাজ হবে মূল লোকটাকে, যে লোকটা সমস্ত ক্ষমতার উৎস, যে তাকে এমন হাওয়া দেওয়া, এমন তেল দেওয়া যাতে নাকি তার ধান্দাটা সে এখান থেকে বের করে নিয়ে আসতে পারে। তো ওনার তো উপায় নাই, মানে অর্থাৎ এক পেশে ফলাফল হলে বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে যদি আপনার মনে হয়? আপনার খুব টান হয়, শক্তিশালী বিরোধী দল থাকে, তখন ওই বিরোধী দলের ভয়ে কিছুটা তারা সতর্ক থাকে। শক্তিশালী বিরোধী দল থাকবে মনে হয়? আমি মনে করি না এবার থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তবে এটা ওরকম না, মানে বিএনপির রাজনীতিটা দেখেন, এটা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, তো ফলে বিএনপি চাইলেও ফ্যাসিস্ট হইতে পারবে না। ফ্যাসিস্ট হওয়ার জন্য একটা ফ্যাসিস্ট ইডিওলজি লাগে, ফলে লিডারও লাগে ওরকম। লিডার নিজে ডেমোক্রেটিক আপনার সঙ্গে একমত নয়। দর্শক, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আগামীকাল রাত 11টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয়।